শুভ সন্ধ্যা। জয়জ্যোতি রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে সিডনিতে টেস্ট ম্যাচ চলছে, আর এই মুহূর্তে একদম জমজমাট টেস্ট ম্যাচ, মানে নাটক থেকে মহানাটক হতে পারে সিডনির তৃতীয় দিন। যে অবস্থায় দাঁড়িয়ে সিডনি ম্যাচ একটু বলে দিচ্ছি, এই মুহূর্তে 141 রান করেছে ভারতীয় দল 6 উইকেটের বিনিময়ে, এবং 4 রানের যে লিডটা রয়েছে সেটা নিয়ে 145-এ এগিয়ে ভারত। আর আগামীকাল কি হতে চলেছে, মানে এক্ষেত্রে কিন্তু ভারতের জেতার আশাও রয়েছে। জানিয়ে রাখি, এর আগে মাত্র একবার 200 রান চেজ হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে, তাই এখনই বলে দেওয়া যাচ্ছে না যে ভারত এই ম্যাচ থেকে বেরিয়ে গিয়েছে। অনেক নাটক মহানাটক অপেক্ষা করছে, তবে এই মুহূর্তে এই সিডনি টেস্ট নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভি ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণ দা, স্বাগত। থ্যাংক ইউ জয়। কি মনে হচ্ছে ম্যাচ কিভাবে এগোবে? ওটাই তো বললাম যে অনেক কিছু ঘটতে পারে। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি সিডনি টেস্টের আগে, টিম কম্বিনেশন, তারপরে ব্যাটিং বিপর্যয়, সব নিয়ে আলোচনা করার পরে কিছু কিছু জিনিস একই থেকে গিয়েছে, যেমন বিরাট কোহলির আউটটা একই থেকে গিয়েছে। আহ, তবে রোহিত শর্মার যা কনফেশন সেটা নিয়েও আলোচনা করবো। তবে তোমাকে সবার আগে জিজ্ঞেস করবো যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় দল যে অবস্থায় দাঁড়িয়ে সিডনিতে, সেক্ষেত্রে কি এই সিরিজ লেভেল করার একটা সম্ভাবনা রয়েছে? ডেফিনেটলি সম্ভাবনা রয়েছে। দেখো এই মুহূর্তে যা ম্যাচের পরিস্থিতি, তাদের 70-30 বলা যেতে পারে। 70% কিন্তু ভারতের পক্ষে রয়েছে, কারণ অলরেডি 141+4 মানে 145 রান ইতিমধ্যেই কিন্তু ভারতের স্কোর বোর্ডে আছে। যদিও 6টা উইকেট এখনো হাতের, 6টা উইকেট পড়ে গিয়েছে, 4টে উইকেট হাতে রয়েছে। শেষ ভরসা বলতে রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর। যদি একটা 50 থেকে 60 রানের পার্টনারশিপ হয়ে যায়, তাহলে এই ম্যাচ ভারত জিতবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি প্রথমেই যেটা বললে যে 200 রানের এখনো পর্যন্ত সবচেয়ে চেজ হয়েছে, তবে আগে একবার চেজ হয়েছে মাত্র। একবারই চেজ হয়েছে। তবে আগের সঙ্গে এখন আর তুলনা করে লাভ নেই, এখনো যা খুশি করতে পারে। তুমি কখনো ভেবেছিলে যে 185 সেখানে অস্ট্রেলিয়া 4 রানে পিছিয়ে যাবে? এমনটা তো হতে পারে না। তবে বলবো এখন ভারত যা পরিস্থিতিতে রয়েছে, ডেফিনেটলি প্লাস পয়েন্ট। 70% এগিয়ে রয়েছে ভারত, 30 অবশ্যই ব্যাকফুটে অস্ট্রেলিয়া। তবে এখনই কিছু বলা যাচ্ছে না, যেহেতু রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর ক্রিজে রয়েছেন, তাই তাদের উপরেই কিন্তু পুরো টেস্টটা নির্ভর করছে। আরও 50-60টা রান চাই, তাহলেই কিন্তু ভারতের পক্ষে পুরোপুরিভাবে ম্যাচ চলে আসবে। অর্পণদা ভবিষ্যৎবাণী করছে, আশা করব যে আগামীকাল সেই ভবিষ্যৎবাণীটা সঠিক হবে। তবে জানিয়ে রাখি, এই মুহূর্তে কলকাতা টিভির স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন। যদি আজকের এই ম্যাচ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন, এবং আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার অবশ্যই আমরা চেষ্টা করব। তবে এই মুহূর্তে আরো একটা বিষয় নিয়ে আসতে হচ্ছে, যে বিষয় নিয়ে কথা বলবো, মানে যাকে নিয়ে কথা বলবো, তিনি এই সিরিজ কাঁপিয়ে দিয়েছেন, জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা কেমন আছেন? আমার কাছে প্রচুর মেসেজ এসছে কি আপডেট জসপ্রীত বুমরার। জানিয়ে রাখি, জসপ্রীত বুমরার ব্যাক স্পেজম হয়েছে, স্ক্যান করানো হয়েছে, এবং এই মুহূর্তে যা লেটেস্ট আপডেট পাচ্ছি জসপ্রীত বুমরার, সেটা হচ্ছে তিনি কিন্তু খেলবেন, মানে ব্যাটিং করবেন। বোলিং করতে পারবেন কিনা সেটা আগামীকাল সকালে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যারা রয়েছে, যারা মনিটরিং করছে এই মুহূর্তে জসপ্রীত বুমরাকে, তারা ডিসাইড করবে। তবে ভালো খবর এটাই, ব্যাক স্পেজম রয়েছে, স্ক্যানে সেভাবে কিছু ধরা পড়েনি, কিন্তু তিনি ব্যাটিং করবেন। অর্থাৎ জসপ্রীত বুমরাকে ব্যাট হাতে তো দেখবো, তবে আমাদের বল হাতে দেখতে হবে জসপ্রীত বুমরাকে, কারণ যেভাবে তিনি বোলিং করেছেন, 32টা উইকেট নিয়েছেন, হরভজন সিং এর সঙ্গে একই আসনে বসেছেন জসপ্রীত বুমরা। তবে এটা আরো টাফ, মানে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে এতগুলো উইকেট নিয়ে নেওয়া, এবং একা নিজের কাঁধে এগিয়ে নিয়ে যাচ্ছে এক্ষেত্রে বলা যেতে পারে ভারতীয় দলকে। তাই জসপ্রীত বুমরা থাকা না থাকাটা অনেকটা ফ্যাক্টর। তবে এখানে অবশ্যই আরো অনেকটা ফ্যাক্টর নয় জয়, বোলিং এ ভারতের ইউনিট যদি হুম, তুমি দেখো, অনেকটা ফ্যাক্টর নয়। হুম, জসপ্রীত বুমরা থাকা মানে 60% ম্যাচ কিন্তু ভারতের পক্ষে। একেবারে একদম মানে বোলিং এর কি সচিন মেকার, একদম কি হ্যাঁ, মেকার বলা যেতে পারে জসপ্রীত বুমরা। হ্যাঁ, এখনো পর্যন্ত লিডিং উইকেট টেকার এই অবশ্যই, সিরিজে। হ্যাঁ, 32+ উইকেট জসপ্রীত বুমরার রয়েছে। সেখানে কিন্তু নিচের দেশে খেলা হচ্ছে, প্যাট কামিংস অনেক পিছনে, হুম। প্রায় 10 উইকেটের ডিফারেন্স। তো এক কথা বলতে গেলে অনেকটা ডিফারেন্স নয়, 60% ডিফারেন্স। 60 ডিফারেন্স, এবং সেই মনে হয় যে 90s এর সচিন, একেবারে জসপ্রীত বুমরাকে মানে বল হাতে সচিন বলছি। তো সেই আর কি। আর এখন যে জায়গায় যাব সেটা হচ্ছে, দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? প্রিয়জিৎ দাস বলছি ব্যান্ডেল থেকে। বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে শুভমান গিলকে নিয়ে। আমরা দেখেছি যে নীতিশ জেটলির আজকে এখানে আসার পিছনে ওর বাবার প্রচুর অবদান রয়েছে, ঠিক সেই রকমই আজকে শুভমান গিলেরও এতদূর আসার পিছনে ওর বাবারও আমরা জানি প্রচুর অবদান রয়েছে। তার শুভমান গিল বারবার ফেল করছে কেন, যখন শুভমান গিল যেই পজিশনটা খেলছে 3 নম্বর পজিশন, খুব ক্রুশিয়াল পজিশন টেস্ট ক্রিকেটে, সেইখানে ঋষভ পান্ট যখন একদিক থেকে অ্যাটাক করছে, কি দরকার ছিল ওই সময় স্টেপ আউট করে বারবার? ফার্স্ট ইনিংসে একইভাবে আউট, সেকেন্ড ইনিংসও ফার্স্ট বোলারের বলে স্টেপ আউট করতে গিয়ে
কট বিহাইন্ড হয়েছে। বারবার কেন এই প্রবলেমটা হচ্ছে শুভমান গিলের ক্ষেত্রে? আর আমার একটা সেকেন্ড কোয়েশ্চেন আছে। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, আমরা বারবার বলছি ইন্ডিয়ান পূজারা খেলছে না, রাহানে খেলছে না, হনুমা ভিড়ে খেলে, একইভাবে আমরা কিন্তু বোলিং ডিপার্টমেন্টও শুধুমাত্র বুমরার উপরে নির্ভরশীল হয়ে পড়ছি। আমাদের কোনো টেস্ট স্পেশালিস্ট বোলার তৈরি করা হচ্ছে না, যেটা আমরা ইংল্যান্ডে দেখি জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, মানে ওরা শুধু টেস্টই খেলতো। সেই সময় আমাদেরও ইন্ডিয়াতে এক সময় ছিল ইশান্ত শর্মা কিংবা উমেশ যাদব, খুব ক্রুশিয়াল সময় উইকেট নিত, সেইটা আর দেখতে পাচ্ছি না কেন? অনেক ধন্যবাদ প্রিয়জিৎ বাবু আপনাকে, প্রতিদিনই প্রায় ফোন করেন আপনি এবং ব্যান্ডেল থেকে প্রতিদিন স্টেডিয়াম বুলেটিন দেখেন, অনেক অনেক ধন্যবাদ। তবে প্রথম প্রশ্নটার উত্তর আমি অবশ্যই অর্পণদার কাছে যাব, তবে তার আগে বলে রাখি শুভমান গিল ঋষভ পান্থ যখন ব্যাটিং করছিলেন সেই সময় ঋষভ পান্থ তার ন্যাচারাল গেম খেলছিলেন এবং সেটাই তার শক্তি। সুনীল গাভাস্কারকে বলতে শোনা গেল যে আনঅর্থোডক্স শট ঋষভ পান্থ এই জন্যই খেলছেন কারণ অর্থোডক্স শটে সেভাবে কিন্তু সিদ্ধহস্ত নন না ঋষভ পান্থ। অপরদিকে শুভমান গিল, যাকে 3 নম্বরে আপনি বললেন পজিশনটা ব্যাটিং পজিশন, এমন একটা ব্যাটিং পজিশন যেখানে রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা ব্যাটিং করে গিয়েছেন, সেখানে এসে যেটা করলেন আজকে সেটা সুইসাইড, মানে আত্মহত্যা বললেও কম বলা হবে। তার কারণ তিনি অর্থোডক্স শট খেলতে পারেন, কপিবুক শট খেলতে পারেন, সেটা না করে একদম দুপা এগিয়ে এসে ড্যান্সিং ডাউন দ্য ট্র্যাক এসে একদম ব্লান্ডার করলেন এক্ষেত্রে শুভমান গিল। আমি জানি না এটার কোনো শাস্তি হবে কিনা। শুভমান গিলকে নিয়ে অনেক আলোচনা হয়েছে গত টেস্টে কেন তাকে নেওয়া হয়নি, তবে এই টেস্টে যে পারফরমেন্সটা দিয়েছেন তাতে বলা ভালো যে গত টেস্টে না নিয়ে হয়তো ভালোই হয়েছে। কি বলবে? একদমই তাই, একদমই তাই। মানে গিলকে এটা বুঝতে হবে, এটা যে টি-20 আইপিএল সিরিজ হচ্ছে না, ম্যাচ হচ্ছে না, সেখানে এটা ওয়ান ডে হচ্ছে না, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আমার মনে হয় যে শুভমান গিল বোধহয় মাথায় অলরেডি চ্যাম্পিয়ন্স ট্রফির ভূতটা চেপে বসেছে যে আমাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্স করতে হবে। টেস্ট ক্রিকেট সম্পূর্ণ অন্য ফরম্যাট। গিলকে কিন্তু এখনো অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে, যেটা আমি আবারও বলছি। অনেক ভাইরাল অনেক প্রশ্ন উঠছে যে গিল হয়তো ভবিষ্যতে টেস্টের অধিনায়ক, এমনটা কিন্তু ভাববার কোনো কারণ নেই। জসপ্রীত বুমরা যদি রোহিত শর্মার পরবর্তী কোনো অধিনায়ক হন তাহলে সেটা জসপ্রীত বুমরা। ওয়ান ডেতে অবশ্যই গিলের নাম ভাবা হতে পারে যদি রোহিত শর্মা ক্যাপ্টেন্সি ছেড়ে দেন তবে, কিন্তু এখনো পর্যন্ত গিলকে অনেক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। কারণ গিল যে পারফরমেন্সটা করছে, তুমি যে কথাটা বললে সেটা আমি রিপিট করতে চাই না, কারণ বারবার ওই কথা বললে আবার ডিজিটাল স্ট্রাইক চলে আসবে। তো সেই কারণেই গিল এখনো অনেক পরিশ্রম করতে হবে। কোহলির আউটে ডিজিটাল স্ট্রাইক মনে হয় দিচ্ছে না এখন এই মুহূর্তে, এরপরে আসবো এই প্রসঙ্গ নিয়ে। তবে এই মুহূর্তে দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? নমস্কার, আমি কৃষ্ণেন্দু বিশ্বাস বলছি দিল্লি থেকে। বলুন কি প্রশ্ন? প্রথমেই বলি যে আজকে ভারতের যে এত ভালো ফিরে আসা ম্যাচে বোলারদের দরুন, তার জন্য তাদের নিশ্চয়ই একটা অভিবাদন প্রাপ্য, অবশ্যই, যে 4 রানের লিড নিয়েছে। তবে আমার প্রশ্নটা যেটা হচ্ছে, আমরা কি চতুর্থ জোরে বোলারের অভাবটা কি অনুভব করলাম আজকে? খুব ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। যেখানে সিডনির উইকেটটা এতটা পেসি ছিল, যেটা সম্ভবত গৌতম বাবু বলছিলেন কয়েকদিন আগে 92 থেকে উনি কভার করছিলেন, এত পেসি কত গ্রাসি উইকেট দেখেননি। ধন্যবাদ সুশান্ত বাবু, ধন্যবাদ। মানে এই বোলিং ইউনিট নিয়ে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা বোধহয় মোহাম্মদ শামিকে ভীষণভাবে মিস করছি, কারণ মোহাম্মদ শামির প্রয়োজনীয়তা এই বিজিটি সিরিজে ছিল, এটা নিয়ে কোনো ডাউট নেই। তবে আকাশদীপের চোট একটা নিশ্চয়ই ল্যাক। প্রসিদ্ধ কৃষ্ণা মোটামুটি ভাবে সামলে নিয়েছেন। নীতিশ রেড্ডি অলরাউন্ড পারফরমেন্স খুব ভালো লেগেছে। এখনো পর্যন্ত যদি বলা হয় সিরাজ আমার মনে হয় সিডনি টেস্টে সবচেয়ে ভালো বল করেছে। এখানে আরো একটা বলার বিষয়, সেটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা তো দুর্দান্ত বোলিং করেছিনি এবং নেটে ভালো বোলিং করছিলেন, বলা হচ্ছিল প্রসিদ্ধ কৃষ্ণাকে একটা সুযোগ দেওয়া উচিত। আজকে যে বিষয়টা বলার সেটা হচ্ছে সঞ্জয় মঞ্জরেকর, যিনি এর আগে ভারতের হয়ে অনেক ভালো ভালো ইনিংস খেলেছেন টেস্ট ম্যাচে। লাহোরে সঞ্জয় মঞ্জরেকর ইনিংস এখনো মনে পড়ে। তবে যেটা বলার সেটা হচ্ছে সঞ্জয় মঞ্জরেকর বলছেন যে সাহসী সিদ্ধান্ত নিতে পারছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট, কারণ এই যে টিম কম্বিনেশনটা হয়েছে, দুজন স্পিনার খেলানো হয়েছে এবং স্পিনারদের দিয়ে মাত্র রবীন্দ্র জাদেজা 3 ওভার বোলিং করেছেন, তাহলে এখানে একজন স্পিনারের জায়গায় একজন ফাস্ট বোলার কেন নয়? হর্ষিত রানা তো ছিলেন। হর্ষিত রানাকে যেখানে সিডনিতে দেখতে পাচ্ছে 7 মিলিমিটার ঘাস রয়েছে, সেখানে হর্ষিত রানাকে কেন নেওয়া হলো না? তাই কোথাও যেন টিম কম্বিনেশনে একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা কোথাও ডিফেন্সিভ হয়ে যাচ্ছে, যে ব্যাটিং আমাদের ব্যর্থ হচ্ছে বারবার, বিরাট কোহলি খেলতে পারছেন না, টপ অর্ডার কলাপস করছে, সেই জন্য আমরা পেছনের দিকে ব্যাটিংটা যাতে ঠিক থাকে সেটার জন্য কিন্তু সাহসী সিদ্ধান্ত নিতে পারছি না। আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট এটাই ভাবছেন এবং সেই জন্য এই সাহসী সিদ্ধান্তটা নিতে পারেনি। তবে হর্ষিত রানা খেললেও এখানে কিন্তু এফেক্টিভ হতো। আমি বলে রাখি আজকে ভারতীয় বোলিংকে সাবালক মনে হয়েছে। জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং করছিলেন, তারপরে চোটের জন্য মাঠ থেকে বেরিয়ে গেলেন,
পরবর্তীতে যেসব বোলাররা ভালো বোলিং করেছেন, প্রসিদ্ধ কৃষ্ণা 3টি উইকেট নিয়েছেন, সিরাজ 3টি উইকেট নিয়েছেন এবং একই সঙ্গে বুমরা তো 2টি উইকেট নিয়েছেন এবং নীতিশ কুমার রেড্ডি ভাইটাল 2টো উইকেট নিয়েছেন, ভুলে গেলে চলবে না। তাই বলতেই হচ্ছে যে বুমরাহীন ভারতীয় বোলিং সাবালক হয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। এরপর আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন, কে রয়েছেন এই মুহূর্তে, কোন দর্শক বন্ধু রয়েছেন? হ্যালো, সম্রাট সেনগুপ্ত। হ্যাঁ, কি প্রশ্ন আপনার? হ্যাঁ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজে এটা কোথায় র্যাঙ্ক করবে? ইন্ডিয়া অস্ট্রেলিয়া সিরিজে আরেকবার বলুন। ইন্ডিয়া ইন অস্ট্রেলিয়াতে যতগুলো সিরিজ হয়েছে তাতে এই সিরিজটাকে আপনারা কোথায় র্যাঙ্ক করবেন? আচ্ছা, ভালো প্রশ্ন। র্যাঙ্কিং তো এইভাবে করা যায়, ধন্যবাদ আপনাকে। র্যাঙ্কিং তো এইভাবে করা যায় না, তবে ডেফিনেটলি যদি 14-18 সিরিজের দিকে দেখি আমরা, সেখান থেকে অনেকটা আমরা পিছিয়ে রয়েছি, সেটা নিয়ে কোনো ডাউট নেই। তবে এখান থেকে আমাদের প্রাপ্তি নিয়ে আমরা বলতে পারি। প্রাপ্তি কি না, যেভাবে জসপ্রীত বুমরা মানে এই বছরটা বোধহয় পুরোটাই বুমরার নামে, যেভাবে জসপ্রীত বুমরা পারফর্ম করেছেন সেটা কিন্তু নিঃসন্দেহে ভারতের কাছে একটা বড় পাওনা। এবং আরেকটা বিষয় তুমি যেটা বলছিলে সঞ্জয় মঞ্জরের কথা নিয়ে, সেখানে আমি একটু ডিফার করছি, তোমার সঙ্গে সহমত। সেটা হচ্ছে ভারত যে আর একটা পেসার খেলাবে, হর্ষিত রানা কি ব্যাট করতে পারে? সেমনটা তো নয়। অর্থাৎ তোমাকে ওয়াশিংটন সুন্দরকে খেলাতেই হবে। মনে হচ্ছে হয়তো স্পিনারকে খেলাচ্ছে কিন্তু তার ব্যাটটাও কথা বলছে, সেটাই। অর্থাৎ সেই দিক থেকে দেখতে গেলে ভারতের কাছে পেসার অলরাউন্ডার কিন্তু নেই নীতিশ রানা ছাড়া, এই নীতিশ রেড্ডি ছাড়া। সেটাই কিন্তু বলার চেষ্টা করেছেন সঞ্জয় মঞ্জরেকর যে ভারতীয় ব্যাটিং যদি কলাপস না হতো তাহলে কিন্তু আমরা প্রয়োজনই পড়তো না, ফার্স্ট বোলার খেলাতে পারতাম। ভারতীয় টপ অর্ডার যেহেতু ফেল করছে সেই জন্য কিন্তু এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর এই সিরিজের প্রাপ্তি অনেক এবং অনেক কিছু আছে যেটা নাকি ব্যর্থতাও রয়েছে, সেই ব্যর্থতাগুলো ঢেকে দিলে চলবে না, কারণ এরপরে বছর শুরু হচ্ছে জয়, এক্ষুনি ব্যর্থতার হিসাব করো না। ব্যর্থতা থেকেই তো শিখতে হবে, তাই ব্যর্থতাটা আগে আনতে হবে, পোস্টমর্টম করতে হবে, কারণ এরপর ভারত ইংল্যান্ড সিরিজ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, তারপরে আইপিএল, সেই মানে সেখানে সাফল্য আসার পর যেন এই ব্যর্থতা ঢেকে না যায়। তবে আজকে ভালো পারফরমেন্স ভারতীয় দলের বলতে হবে। এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? আমি বেহালা থেকে মনোরঞ্জন হালদার বলছিলাম। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে এই যে ওয়ান ডে এবং টি-20 এর প্রভাবটা ভীষণভাবে কি পড়ছে টেস্টের মধ্যে? আমরা তো গাভাস্কারকে দেখেছি, গুন্ডাপ্পা বিশ্বনাথকে দেখেছি, বেং সরকারকে দেখেছি ব্যাট করতে, মানে সারাদিন বসে থাকতাম, মানে তখন তো রেডিওতে শুনতাম, মানে একটা শটের জন্য অপেক্ষা করতাম, মানে আর তারা মাটি কামড়িয়ে পড়ে থাকতো। সেই জায়গাটা যদি ক্রিকেটকে মানে টেস্টকে জীবিত না রাখলে তো ক্রিকেট মানে ক্রিকেট কোনো মানে নেই। ক্রিকেটে টেস্ট হচ্ছে আসল, সেটাকে কিভাবে দেখছেন আপনারা? অনেক ধন্যবাদ মনোরঞ্জন বাবু, অনেক দিন থেকে আপনি ক্রিকেট ম্যাচ দেখেন, বোঝাই যাচ্ছে। এটাই বলার যে পিচ আঁকড়ে পড়ে থাকার জন্য যে টেম্পারামেন্টটা দরকার, যে টেনাসিটিটা দরকার, যে না আমি উইকেটটা ছাড়বো না, মানে উইকেট দেবো না। অংশুমান গায়কোয়াড়, অনেকগুলো এক্সাম্পল, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা, এদের ব্যাটিং দেখে আমরা সেটাই শিখেছি। শুভমান গিলকে বারবার এখানে নিয়ে আসা হচ্ছে আমাদের এই আলোচনায়, তার একটাই কারণ যে শুভমান গিল থার্ড পজিশনে ব্যাটিং করতে নামছেন, তার জন্য রোহিত শর্মা স্যাক্রিফাইস করছে, তবে তিনি এসে একটা দায়িত্ব জ্ঞানহীন শট খেলে আউট হচ্ছেন। তাই এটাই বলার যে ভেবে দেখার সময় হয়েছে যে 3 নম্বর পজিশনটা এরপর কে দখল করবেন, কারণ ভীষণ ভাইটাল পজিশন। আর টেস্ট ক্রিকেটে যদি 3 নম্বর ব্যাটার ফ্লপ হয় তাহলে সেই টিমের কিন্তু খুব ভালো কিছু করার আশা থাকে না। তুমিও কি একমত? একদমই, অঙ্ক মিলবে না। 3 নম্বর যে পজিশনে যে নামছে তাকে বলা হয় যে ভাইটাল রোল প্লে করছে, তার রোলটা যদি খুব কঠিন হয়ে যায়, মানে তিনি যদি পারফর্ম করতে না পারেন, তাহলে কিন্তু পুরো অঙ্কটা যে আছে 11 জনের অঙ্কটা, সেটা কিন্তু পুরোপুরিভাবে ঘেঁটে যায়। অর্থাৎ চেতেশ্বর পূজারা মানে 3 নম্বর, যেখানে তুমি বললে রাহুল দ্রাবিড় ব্যাট করেছেন, একটা সময় রোহিত শর্মা ব্যাট নাম দেন, এখন তিনি যদি ওপেন করেন, তো সেই দিক থেকে বলতে গেলে 3 নম্বর পজিশনটা ভীষণ ভাইটাল। শুভমান গিলকে কিন্তু আরো ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু এই টিমে টিকে থাকা ডিফিকাল্ট হবে। তুমি যেটা বললে রোহিত শর্মা স্যাক্রিফাইস করেছেন, তাহলে এখন মনে হচ্ছে রোহিত শর্মা টিমে থাকলে ভালো হতো, গিলকে বসিয়ে দিলে ভালো হতো, এরকম একটা ব্যাপার। যদিও বিতর্ক চলতেই থাকবে, তবে আবারও বলছি গিলকে এখনো অনেক কাঠখড় পুড়োতে হবে একেবারেই। আর এরপর যাকে নিয়ে আলোচনা করব তাকে নিয়ে দুদিন ধরে বিভিন্ন মিডিয়ায় আলোচনা হয়েছে, আজকেও আলোচনা হচ্ছে। একটা ক্লিপিংস এই মুহূর্তে ভাইরাল, নাম হচ্ছে রোহিত শর্মা, দ্য হিটম্যান শো। 22 গজে দেখা যায়নি, তবে মাইক্রোফোনের সামনে কিন্তু আজকে দেখিয়েছেন হিটম্যান শো, এবং তিনি লাস্ট এন্ডিংটা করেছেন মে কহি নেহি যা রা হু ইয়ার। তো এটাই বলার যে রোহিত শর্মাকে দিয়ে এটা কি করানো হলো ইন্টারভিউটা, এটা কি অ্যানিমেটেড ইন্টারভিউ নাকি সত্যিই তিনি যেটা বলছেন সেটা সঠিক বলছেন, এর মধ্যে কোনো কারো নির্দেশ নেই।
তবে যেটা বলছেন একদম খুল্লা বলেছেন রোহিত শর্মা যে টিমের স্বার্থটা আগে, আমি ফর্মে নেই, তাই যে ক্রিকেটার ফর্মে নেই তাকে টিম ক্যারি করতে পারে না। খুব ভালো লাগলো এই কথাটা শুনে রোহিত শর্মার মুখ থেকে। আর তিনি চিয়ার করছেন, মানে তিনি যে দলে নেই সেটার জন্য তার কোনো আফসোস নেই। যখন ওয়েবস্টার আউট হচ্ছেন, জয়সওয়াল একটা দুর্দান্ত ক্যাচ নিচ্ছেন, তখন কিন্তু তিনি চেয়ার থেকে উঠে চিয়ার করছেন। এটাই হচ্ছে ক্যাপ্টেন, দৃষ্টান্ত হয়ে থাকবে রোহিত শর্মা। এরপর আরো একজন দর্শক বন্ধু রয়েছে, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? হ্যাঁ, আমি বিনয় রানা বলছি, মানিকতলা থেকে। কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে, যেমন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন ব্যাটিং অর্ডারে থাকে, তো আমাদের টেস্ট টিমে এখনো পর্যন্ত রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বোলার কম্বিনেশন কেন খোঁজা হচ্ছে না? আর্শদীপকে তো সুযোগ দেওয়াই যেতে পারতো। আর্শদীপ নিয়ে কথা উঠেছিল, তবে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একদমই এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আরেকটা তুমি যেটা বললে সেটা হচ্ছে রোহিত শর্মা নিয়ে। দুটো প্রশ্ন রোহিত শর্মাকে নিয়ে উঠতে পারে। সেটা হচ্ছে, এক, ইতিহাসে এরম, ভারতীয় ক্রিকেট ইতিহাসে এরম কোনো ঘটনা ঘটেনি যে ফিট ক্যাপ্টেন তিনি প্লেইং 11-এ নেই। 2 নম্বর হচ্ছে, এটারও কোনো উদাহরণ নেই যে নিজে ফর্মে নেই বলে তার কম্বিনেশন ছেড়ে দিয়েছেন এবং তিনি নামছেন না, অন্য কাউকে স্পট ছেড়ে দিয়েছেন। এক কথায় অভাবনীয়। তবে আবারও বলছি, রোহিত শর্মা হিটম্যান, যে যখন ফর্মে ফিরবেন তখন কিন্তু আর কাউকে ব্যাট করতে দেবেন না, তিনি একাই 100। আমার মনে হয় সেই সময়টা খুব তাড়াতাড়ি চলে আসবে, হয়তো ইংল্যান্ড সিরিজেই আমরা সেই সময়টা দেখতে পাবো, চ্যাম্পিয়ন্স ট্রফিও দেখতে পাবো। এখনই আস্থা হারাবেন না, প্রচুর সমালোচনা চলছে, তবে রোহিত শর্মা কিন্তু রোহিত শর্মাই। ভুলে যাবেন না, গত বছর যদিও আর মাত্র 5-6টা দিন আগেই নতুন বছর শুরু হয়েছে, 2024 ওয়ার্ল্ড কাপটা কিন্তু রোহিত শর্মার হাতে এসেছিল। অর্থাৎ রোহিত শর্মা এখনো ফুরিয়ে যাননি বলেই আমাদের বিশ্বাস, তিনি আবারও নিজের ভূমিকায় ফিরবেন, হিটম্যানের ভূমিকায় ফিরবেন, এই আশ্বাসই করা যেতে পারে। একদমই। আর রোহিত শর্মা যদি স্টেডিয়াম বুলেটিন দেখে থাকেন বা স্টেডিয়াম বুলেটিনের এই এপিসোড যদি কোনোভাবে রোহিত শর্মার কানে যায়, তাহলে নিশ্চয়ই খুশি হবেন এবং রান পেলে তোমাকে ট্রিট দেবে সবার আগে। এই মুহূর্তে আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, কে রয়েছেন, কোথা থেকে রয়েছেন? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জয়। আমরা যে আলোচনাটা করছিলাম, যে খবরটা এই মুহূর্তে বারবার করে ভেসে আসছিল, সেটা হচ্ছে জসপ্রীত বুমরা গাড়ি করে হসপিটালে চলে যাচ্ছেন। এই ভিডিওটা মারাত্মক রকম ভাইরাল হয়েছে। জয় প্রথমেই ক্লিয়ার করে দিয়েছে তিনি এখন মাঠের মধ্যেই রয়েছেন, অর্থাৎ ড্রেসিং রুমে রয়েছেন। তিনি আপাতত সুস্থ অনুভব করছেন, বল করবেন। তবে এটুকু বলে রাখি, যদি তিনি মাঠ না ছাড়তেন প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার 185 কেন 150-র মধ্যে কিন্তু বান্ডিল শব্দটা যে ইউজ করা হয় না, বান্ডিল হয়ে যেত পুরো। জসপ্রীত বুমরাকে অবশ্যই চাই এবং আশা করি জসপ্রীত বুমরা ব্যাটও করবেন, বলও করবেন অবশ্যই। এবং কালকে চাইবে অবশ্যই ভারতীয় ক্রিকেট অনুরাগী হোক বা টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা হোক, প্রত্যেকে কিন্তু চাইবে যাতে জসপ্রীত বুমরা ভালো বোলিং করুক এবং ভারতকে এই ম্যাচ জেতাক। তবে যার কথা বলবো এই মুহূর্তে, তাকে নিয়ে বিরাট হতাশা। বিরাট কোহলি, তিনি একই রকম কপি পেস্ট আউট হচ্ছেন এবং আজকে যখন আউট হলেন তিনি নিজেও কিন্তু ক্লান্ত এবং ফ্রাস্ট্রেটেড কোথাও একটা। একই রকম ভাবে বারবার আউট হবেন, 8 ইনিংসে একই রকম ভাবে আউট মানে হচ্ছেন, মডার্ন ডে গ্রেট, এটা ভাবতেও কিন্তু খারাপ লাগছে। এবং যখন ফিরছেন তিনি প্যাভিলিয়নের দিকে, তখন একটা দৃশ্য চোখে পড়লো যে অস্ট্রেলিয়ার ক্রাউড বুইং করেছিল কয়েকদিন আগে বিরাট কোহলিকে, তারা করতালি দিয়ে অভিবাদন জানাচ্ছেন। কেন জানাচ্ছেন? তারা জানেন এটাই হয়তো শেষ ইনিংস অস্ট্রেলিয়ার মাটিতে বিরাট কোহলির টেস্টে বলছি। তাই এটাই বলার যে বিরাট কোহলি শেষ ইনিংসেও কিন্তু জ্বালিয়ে দিয়ে যেতে পারলেন না। আশা রাখছিলাম আমরা প্রত্যেকেই যে বিরাট কোহলির একটা স্পেশাল ইনিংস আসবে, তিনি চেষ্টাও করেছেন। রোহিত শর্মা যে মেসেজটা দিয়েছেন, এটা কিন্তু কোথাও চাপে ফেলে দেবে বিরাট কোহলিকেও, কি মনে হয়? 2023 সালে ইডেনে যখন ধোনি খেলতে এসেছিল, মনে আছে আমরা চেয়ার আপ করেছিলাম যে ধোনির এটাই শেষ সিরিজ হতে চলেছে, আইপিএল হতে চলেছে। তারপরে কিন্তু ধোনি অন্য ফ্যাক্টর। বিরাট কোহলির ফিটনেস দেখেছো? কেউ বলতে পারে না যে পরের বিজিটিতেও বিরাট কোহলিকে দেখা যাবে। হ্যাঁ, ডেফিনেটলি এখন যা মনে হতেই পারে যে বিরাট কোহলি শেষ ইনিংস খেলে ফেলেছেন, তবে বিরাট কোহলি কিন্তু ধোনির মতোই আনপ্রেডিক্টেবল। মিলিয়ে নিও আজকের ডেটটা, যদি হয় খুব খারাপ লাগবে। আর যদি মনে হয় যে পরের সিরিজে আবার দেখা যাবে বিরাট কোহলিকে, তাহলে জানবে এটা আমাদের কাছে বাড়তি পাওনা। বিরাট কোহলি ফিরবেই, তুমি লিখে রাখো। যার আজকে যে ফার্স্ট্রেশন বিরাট কোহলির মধ্যে দেখা গিয়েছে, এই ফার্স্ট্রেশন থেকেই বিরাট কোহলি কামব্যাক করবে। আবার গুনতে থাকো 117 রানের জন্য। মানে আমি আশাবাদী, আমার থেকেও কিন্তু বড় আশাবাদী অর্পণ ঘোষ। আমরা আশা করব, এই বিরাট আশা নিয়ে আমরা রয়েছি এবং কোহলি কামব্যাক করবে। আশা করব অস্ট্রেলিয়াতে আবারও যখন ভারতীয় দল টেস্ট ম্যাচ খেলতে যাবে, টেস্ট সিরিজ খেলতে যাবে, বিরাট কোহলি যেন 4 নম্বরে ব্যাটিং করতে
আসলে 3 নম্বরে বলছি এই কারণে, কারণ 3 নম্বরে ব্যাটার কেউ নেই। 4 নম্বরে ব্যাটিং করতে যাবেন বিরাট কোহলি এবং একটা বিরাট রান আসবে, এর পরের সিরিজেও আশাবাদী আমরা। তবে কি হবে সেটা সময় বলবে। এই মুহূর্তে আরো একজনকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছেন ঋষভ পান্ত। আজকে 184 স্ট্রাইক রেটে রান করেছেন। যখন রান করেছেন তখন কমেন্ট্রি বক্সে, এটা আমি জানি না এটা প্রি প্ল্যান কিনা, সুনীল গাভাস্কারকে নিয়ে আসা হয়েছিল এবং এই সুনীল গাভাস্কার এর আগে স্টুপিড বলেছিলেন, এই স্টুপিড শট খেলে আউট হয়েছে ঋষভ পান্ত, তাকে অন্য ড্রেসিং রুমে তাকে পাঠানো উচিত। তখন সুনীল গাভাস্কার একটা কথাই বলছিলেন, যখন একের পর এক 4-6 মারছিলেন ঋষভ পান্ত, তখন বলছেন যে অর্থোডক্স শট খেলতে হয়তো সিদ্ধ হস্ত নন ঋষভ পান্ত, তাই আনঅর্থোডক্স শট খেলছেন এবং ভালো খেলছেন, যেটা খেলছেন মাতিয়ে দিচ্ছেন। আমি এই কথাটাই বলেছিলাম যে এটাই তার ন্যাচারাল গেম। শুভমান গিলের কিন্তু ওটা ন্যাচারাল গেম নয়, ঋষভ পান্থের এটা ন্যাচারাল গেম এবং এই গেমেই তিনি সিদ্ধহস্ত, আজকে মাতিয়ে দিয়ে গেছেন। আমি একটু একটা মেসেজ, একটা বার্তা দিয়ে দিই। সচিন টেন্ডুলকার ঋষভ পান্ত সম্পর্কে আজকে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, সেটা অবশ্যই বলবো। তিনি যেটা লিখছেন, অন এ উইকেট হোয়ার মেজরিটি অফ দ্য ব্যাটার্স হ্যাভ ব্যাটেড অ্যাট স্ট্রাইক রেট অফ 50 or less, ঋষভ Pant's knock with a strike rate of 184 is truly remarkable. He has rattled Australia from ball one. It is always entertaining to watch him bat. What a impactful innings. কে বলছেন? মাস্টার ব্লাস্টার, কি বলবে? একদম অসাধারণ অসাধারণ। এই ঋষভ পান্তের এইটা আমি যখন প্রথমে দেখছিলাম, প্রথম দিকে ছিল 252 স্ট্রাইক রেট, তারপর যখন আউট হলো তখন 184 প্লাস স্ট্রাইক রেট। মানে ঋষভ পান্ত যে ঋষভ পান্ত সেটা কিন্তু এই ম্যাচে দেখা গিয়েছে। ঋষভ পান্ত কিন্তু কখনো ঠুকে খেলবেন, একটা রান খেলবে, 10 বলে একটা রান করবে, এই প্লেয়ার নয়। ঋষভ পান্ত হচ্ছে যখনই মারার বল পাবো মারো। বীরেন্দ্র সেহবাগ 195-এ থাকলেও তিনি মারবেন, ঠিক সেই ফরম্যাটেই কিন্তু ঋষভ পান্ত খেলেন এবং ঋষভ পান্ত আজকে ন্যাচারাল গেম খেলেছেন, সেই কারণে কিন্তু এত স্বচ্ছন্দ লেগেছে। সেখানে কিন্তু তুমি যশস্বী জয়সওয়াল যদি দেখো, ন্যাচারাল গেম খেলেছেন তিনি, টেস্ট ওয়ানডে দুটোরই প্লেয়ার, কিন্তু আজকে যেভাবে ফার্স্ট ওভারে কামিংসকে পরপর 4টে 4, ভাবতে পারো সেই মানে সেই স্কোয়ার কাট কীভাবে মেরেছে, স্ট্রেট ড্রাইভ করেছে এবং কভার ড্রাইভও করেছে। এক কথায় বলতে গেলে যশস্বী জয়সওয়ালের খেলা আজকে ভালো লেগেছে, যদিও পুরোটা খেলতে পারেনি। একটা কথা মনে পড়ে গেল, কোথায় ফল্ট হচ্ছে, মাইন্ডসেটে কোথায় প্রবলেম হচ্ছে। যখন যশস্বী জয়সওয়াল আউট হলো তার আগের বলটায় গিলকে বলতে শোনা যাচ্ছে বল সিধা আ রা হ্যায়, ঠিক ব্যাকটা যখন চলেছে স্ট্রেট খেলেছে কিন্তু বলটা একটু ইনসুইং হয়েছে, তখনই কিন্তু আউটটা হয়েছে। অর্থাৎ মাইন্ডসেটের কোথাও একটা প্রবলেম হচ্ছে। এই যে কনভারসেশন চলে যে মিক আসার পর, স্ট্যাম্প মিক আসার পর যে কত কিছু জানা যায় এবং কি মাইন্ড গেম চলে ক্রিকেটারদের মধ্যে, সেটা কিন্তু একটা ভীষণ ভীষণ ভাইটাল পয়েন্ট। আজকে কিন্তু যশস্বী জয়সওয়াল আউটের সময় সেটা আমার ভীষণভাবে মনে হয়েছে। তবে ঋষভ পান্ত এবার মনে হচ্ছে পান্ত ইজ ব্যাক। একদমই, পান্ত ইজ ব্যাক। আর এই ধরনের ক্রিকেটারদের চেঞ্জ করতে যাবেন না। গ্রেগ চ্যাপেল বীরেন্দ্র সেহবাগকে 2006 সেন্ট লুসিয়া টেস্ট ম্যাচের আগে চেঞ্জ করতে গিয়েছিলেন, বলছেন তোমার ব্যাটিং হচ্ছে না। তারপর রাহুল দ্রাবিড় পাশের নেটে ব্যাটিং করছিলেন, তিনি এগিয়ে আসলেন এবং এগিয়ে এসে বললেন সেহবাগকে ছেড়ে দিন। পরের দিন সেন্ট লুসিয়া টেস্ট ম্যাচ, লাঞ্চের আগে 99 নট আউট বীরেন্দ্র সেহবাগ। তাই সেহবাগ পান্ত একটা অন্য জনার। তবে হ্যাঁ, যে শটে দ্বিতীয় ইনিংসে আউট হলেন এর আগের ম্যাচে, সেটা আমরা কিন্তু প্রত্যেকেই সমালোচনা করেছি। তার কারণ হচ্ছে আর কিছুক্ষণ পরে ম্যাচ শেষ হয়ে যেত, যদি টিকে থাকতো তাহলে কিন্তু ভারত ম্যাচ বাঁচাতে পারতো। তবে এই মুহূর্তে মনে হচ্ছে আমাদের কুইজের সময় হয়ে গিয়েছে। অ্যাসিওর আমাদের এই গিফট স্পন্সর এই কুইজের প্রচুর ভালো ভালো অ্যান্সার আমরা পাচ্ছি এবং ডিটেইলে অ্যান্সার পাচ্ছি। গতকালের যিনি জয়ী হয়েছেন লটারির মাধ্যমে, তিনি হচ্ছেন দিব্যেন্দু মণ্ডল, শান্তিপুর নদিয়া থেকে। আর গতকালের অ্যান্সারটা বলে দিচ্ছি যে লালা অমরনাথ চিফ সিলেক্টর ছিলেন এবং ক্রিকেটারের নাম হচ্ছে মাধব আপতে। আজকের প্রশ্নটা করে ফেলি। আজকের প্রশ্ন করে ফেলো। আজকের প্রশ্ন হচ্ছে, 90s ক্রিকেট আপনারা দেখেছেন, আমি জানি যারা 90s বড় হয়েছে তারা অবশ্যই 90s ক্রিকেট দেখেছেন। 90s 1996 টাইটান কাপ, নামটা বলেই দিলাম, ট্রায়াঙ্গুলার সিরিজ, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। এই সিরিজে আমার ডেবিউ হয়। আমি ভারতের হয়ে এই একটি ওয়ানডে ম্যাচই খেলি সাউথ আফ্রিকার এগেনস্টে। যে ওয়ানডে ম্যাচ খেলি সেই ম্যাচে প্রথমবার সচিন সৌরভ ওয়ানডে ক্রিকেটে ওপেন করতে নামে। তারপর আর আমার ভারতীয় দলে ফেরা হয়নি। আমি জানি অনেকেই পারবেন, তবে তাড়াতাড়ি উত্তরটা দেবেন সকাল 8টার আগে। তারপর লটারি হবে এবং যিনি জয়ী হবেন তার নামটা অবশ্যই বলবো এবং অ্যাশিও তাদের গিফট তুলে দিচ্ছে হাতে। এবং সত্যি আপনাদের যা ফিডব্যাক পাচ্ছি স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে, আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং এইভাবেই থাকুন। স্টেডিয়াম বুলেটিন অবশ্যই কিছু এক্সট্রা
দেখানোর চেষ্টা করে এবং এক্সট্রা খবর দেওয়ার চেষ্টা করে। এরপরে যাকে নিয়ে আলোচনা করব তিনি হচ্ছেন, কাকে নিয়ে আলোচনা করব, বোলেন্ডকে নিয়ে একটু আলোচনা করি। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে সব থেকে সফল বোলেন্ড হ্যাজেলউডের অভাবটা মিটিয়ে দিয়েছেন এবং তাকে কিন্তু যথেষ্ট সমীহ করে খেলেছেন ভারতীয় ব্যাটাররা। হ্যাঁ, এক দুজন বাদ, ঋষভ পান্ত যেমন একদম বেপরোয়া ব্যাটিং করেছেন, বোলেন্ড কিন্তু একটা ফ্যাক্টর হয়েছে অবশ্যই ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে। তার আগে আমি বলে রাখি দর্শকদের জন্য, সেটা হচ্ছে জয় আগের সত্যি আমাকে বলেছিল যে গিফটটা দেবে, গিফটটা এখনো পর্যন্ত দেয়নি, উত্তরটা আমি দিয়েছিলাম। আচ্ছা, এইবারের উত্তরটা দিলে তুমি কি আমাকে গিফটটা দেবে সেটা আগে বলো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের সামনে বললো গিফটটা দেবে। তবে বোলানকে নিয়ে যেটা বলছি, মোহাম্মদ শামির কথা মনে পড়ে গেল। বোলান যে বলটা করছে সিমের ওপর বল করছে, অর্থাৎ এই যে এর স্টাইল অফ বোলিংটা, এটা কিন্তু মারাত্মক ফ্যাক্টর। যেভাবে জাসিস জয়সওয়াল আউট হয়েছে যেটা বলছিলাম, ঠিক কিন্তু ইনসুইংটা হয়েই ঢুকে আউটটা হয়েছে প্যাডেল লেগে উইকেটে। তো বোলান কিন্তু একেবারে যে সমীহ তো করতেই হবে ডেফিনেটলি যেভাবে তিনি বল করছেন, তবে বোলান যদি এই স্টাইলটা ধরে রাখেন যে একদম সিম টু সিম বল করব, তাহলে কিন্তু আগামী দিনে ভয়ঙ্কর হতে চলেছে বোলান। অবশ্যই খুব দ্রুত আমি একটা প্রেডিকশন করছি, আগামীকাল ভারত জিতবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। আমি খুব দ্রুত অর্পণ ঘোষের কাছেও সেই প্রেডিকশন জানতে চাইবো, কি ভবিষ্যৎবাণী। জাদেজা যদি ন্যাচারাল গেম খেলেন হ্যাঁ। তাহলে আরো 50 রান এক্সট্রা হবে। জাদেজা যদি যেভাবে আজকে খেলেছেন সেভাবে যদি খেলে 20 রানের মধ্যে ভারতের ইনিংস শেষ হবে 170-75-এ। আচ্ছা, জাদেজা ফ্যাক্টর। ওয়াশিংটন সুন্দর যদি একটা ভালো ইনিংস খেলেন, ভারত জিতবে না হারবে, ব্যাস একটাই উত্তর। জিতবে। ব্যাস, আমরা দুজনেই আশাবাদী, আর আশাবাদী হতে ক্ষতি নেই, তবে লড়াইটা লড়তে হবে ভারতীয় ক্রিকেটারদের। আর এটাই কামনা থাকবে, আশা থাকবে এটাই যে ভারতীয় দল, ভারতের তিরঙ্গা সিডনির আকাশে উড়বে। শেষ করছি এখানেই আজকে স্টেডিয়াম বুলেটিন প্রেজেন্টেড বাই ওয়ানএক্সব্যাট ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।